নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দুর্গাপুজোর দীপমালা এবং প্রদীপ নিয়ে। দুর্গাপুজোর দীপমালা এবং প্রদীপ নিয়ে আজকে আমাদের আলোচনা। মূলত যে দুর্গাপুজোয় কী ধরনের দীপ প্রদান করা হবে এই বিষয়টি নিয়েই আজকের আমাদের আলোচনা। তো দেবী পুজোয় দীপমালার ক্ষেত্রে আমরা এখানে দুর্গাভক্তি তরঙ্গিনী এবং কালিকা পুরাণ এর ভিত্তিতেই আমরা বলছি প্রধানত। তো দুর্গা ভক্তি তরঙ্গিনীতে যেমন বলা হয়েছে যে ঘৃত দীপ প্রদানেন চণ্ডিকায় পূজে নরং শুভমস্যমেদ ফলং প্রাপ্যম দুর্গায়নুচর ভবেত। অর্থাৎ যে ব্যক্তি ভগবতীর উদ্দেশ্যে ঘৃত প্রদীপ প্রদান করেন তিনি অশ্বমেধ যজ্ঞের ফলও প্রাপ্ত হন। আবার তৈলদীপের ক্ষেত্রেও বলা হচ্ছে যে তৈলদীপ প্রদানেন পূজয়িত্বা চ চণ্ডিকাং বাজপেয় ফলং প্রাপ্যং মোদতে সহ কিন্যরৈ তৈলং তিলস্যৈব। অর্থাৎ তিলের তৈলর কথা বিশেষ করে এখানে বলা হচ্ছে যে যদি তৈল প্রদীপ প্রদান করা হয় তবে সেটি বাজপেয় যজ্ঞ ফল প্রদান করে। যেমন ঘৃত প্রদীপ প্রদান করলে সেটি অশ্বমেধ যজ্ঞ ফল প্রদান করে, তেলের প্রদীপ প্রদান করলে সেটি বাজপেয় ফল কিন্তু প্রদান করে, বাজপেয়ী যজ্ঞের ফল কিন্তু প্রদান করে। আবার সর্ষব তেলেরও কিন্তু প্রদীপ প্রদান করা যাবে, সর্ষব তেলের প্রদীপও কিন্তু প্রদান করা যাবে। অনেকেই ভাবেন যে সর্ষবের প্রদীপ প্রদান করা যাবে কি না, অর্থাৎ সর্ষের তেলের প্রদীপ জ্বালানো সঠিক কি না। একদম সঠিক, একেবারেই সঠিক, কারণ কালিকা পুরাণে এটি বিশেষভাবে বলা হচ্ছে। 7 রকমের প্রদীপের কথা সেখানে বলা হয়েছে, সেখানে কিন্তু তিল, সর্ষব, ঘৃত প্রদীপ এগুলির সবগুলির উল্লেখ আছে এবং তার সঙ্গে কুসুমের তৈলের প্রদীপ, দুধি জাত প্রদীপ এবং চালের যে বোধহয় একটি রয়েছে এই জাতীয় একটি প্রদীপের কথাও রয়েছে। চালের বোধহয় আসলে এখন তো এই যে রাইস অয়েল ঠাইল এরকম ব্যাপার রয়েছে, তো বোধহয় তখনকার ওরকম কিছু ব্যাপার হবে। সম্ভবত একটি তুষ থেকে ওই যে তেলটি তৈরি হয় ওটার সম্ভবত একটি বিষয়। তো এই প্রদীপগুলির কথা কিন্তু বলা হয়েছে। তো সাধারণভাবে আমরা প্রধানত ঘৃত প্রদীপ এবং তৈল প্রদীপই ব্যবহার করে থাকি এবং সর্ষের তেলও তার মধ্যে করা যাবে, তিলের তেলও করা যাবে এবং ঘৃত প্রদীপ যেটি খুব ভালো মানের ঘি সেইটি দিয়ে কিন্তু দেবীর পুজো করতে হবে। অর্থাৎ ঘৃত প্রদীপ, তৈল প্রদীপ এই দুটোই কিন্তু হচ্ছে, যদি দেখা যায় মূলভাবে এই দুটোই আমরা প্রদান করে থাকি। এবার প্রদীপ আমরা কি প্রদীপ প্রদান করব? প্রদীপ আমরা মাটির প্রদীপ প্রদান করতে পারি, যেটা একবারই নিবেদন করা যাবে। আমরা পেতলের প্রদীপ দিতে পারি, আমরা তামার প্রদীপ দিতে পারি, রূপোর প্রদীপও অনেকে ব্যবহার করেন। যদিও অনেকেই বলেন যে রূপোর প্রদীপ আদি হচ্ছে যে দেবী পুজোর ক্ষেত্রে সঠিক নয়, যদিও রূপোর প্রদীপ তো খুবই ব্যবহার হয়। আমি যদিও এরকমভাবে কিছু প্রমাণ পাইনি। হ্যাঁ, এটার একটা ঠিক যে বলা হয়েছে অনেক জায়গায় যে দেবীকে স্বর্ণ দীপপাত্রে প্রদান করতে, তো সেই কারণে হয়তো ওই সোনার বর্ণের সঙ্গে যেগুলি হচ্ছে কাছাকাছি আর কি, যেমন পিতল আদি, তো এই ব্যাপারগুলি হয়তো সেই জন্য অনেক বেশি প্রচলিত। কিন্তু রূপোর যে দ্বীপে করা যাবে না এরকম কিছু কিন্তু আমি এখনও শাস্ত্রীয়ভাবে পাইনি। তবে অনেক জায়গায় কিন্তু অনেকেই কিন্তু আমি দেখেছি যে তাদের নিজস্ব লেখা বা তার মধ্যে কিন্তু এই বিষয়টি তাদের রয়েছে যে রূপোর প্রদীপ কিন্তু দেবীর পুজোর ক্ষেত্রে না দেওয়াই ঠিক। এবার এটা জ্যোতিষিকভাবে তারা বলছেন বা কোন ক্ষেত্র থেকে তারা বলছেন আমি জানি না, তবে সাধারণভাবে যদি দেখা যায় তবে আপনি সোনার প্রদীপ তো এখন পাওয়া সম্ভব না, যারা দিতে পারবে তাদের কথা আলাদা। তো সেই ক্ষেত্রে পেতলের প্রদীপ, তামার প্রদীপ এবং পেতল এবং রূপোই প্রধানত ব্যবহার হয় এখন, তামার প্রদীপও অত সেইভাবে প্রচলিত নয়। তো পেতলের প্রদীপ এবং রূপোর প্রদীপ কিন্তু দুটোই ব্যবহার করা চলে এবং যদি মাটির প্রদীপ দেওয়া হয় সেইটি কিন্তু একবারই নিবেদন করা যাবে। এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে, সেচবাতি এখন বেলুড় মঠে যেমন সেচবাতি দিয়ে ওই যে আরতির প্রদীপাদি যেটি করা হয় আর কি, ওটি মূলত সেচবাতি বলা হয়। কিন্তু আসলে ওইটি কিন্তু আসলে আমাদের পরম্পরার মধ্যে পড়ে না হিসাব মতো। কর্পূরের ক্ষেত্রে কিন্তু ওটি
নয়, কর্পূরের ক্ষেত্রে কিন্তু কর্পূর তো ধূপ, তো সেক্ষেত্রে ধূপ তো ধূমায়িত হয়ে সর্বত্র হচ্ছে, কিন্তু দীপ যেহেতু জ্যোতি, তাই সেই অর্থে দীপকে কিন্তু গাঠ দেওয়া চলে না। অর্থাৎ দীপ কিন্তু সেচবাতির ব্যবহার তো প্রথমত ঠাকুর বাড়িতে শুরু হয়। দ্বারকানাথ ঠাকুর জগদ্ধাত্রী, তাদের বাড়ির জগদ্ধাত্রী পুজো, তখন জগদ্ধাত্রী ব্রাহ্মধর্ম তখন হয়নি, দ্বারকানাথ ঠাকুরের আমলে জগদ্ধাত্রী পুজো এবং দুর্গা পুজো দুই হতো, এবং দ্বারকানাথ ঠাকুর প্যারিস থেকে হচ্ছে ওই ঝাড় লণ্ঠন নিয়ে আসেন, এবং সেটি ওই তখন বোধহয় রেডির তেলে, যতদূর মনে পড়ছে রেডির তেল দিয়ে বোধহয় ওই লণ্ঠনগুলি প্রজ্বলিত হয়, এবং ওই জগদ্ধাত্রী পুজোতে ওই কিন্তু ওই সেচবাতি, এবং মায়ের দুপাশেও দুটি সেচবাতি, মানে হচ্ছে যে কাঁচের ইতে থাকা বাতি দুটি, যাতে বাতিগুলি কোনো রকমের হাওয়া বা আদির কারণেই না হয়। আসলে দুর্গাপুজো যখন বাইরে শুরু হয় বেলুড় মঠেও, তো সেই সময় গঙ্গার হাওয়ার কারণে ওই ভেতরে কিন্তু এখনও যখন পুজো হতো, ভেতরে আমরা ছোটোবেলায় দেখেছি আরতি হতো, তখন কিন্তু এমনি পঞ্চপ্রদীপেই হতো, এবং ওই যে 28 প্রদীপ আরতিতে এখনও যে আরতি হয়, তাতে কিন্তু দেখা যায় যে কোনো রকম গার্ড দেওয়া, অর্থাৎ কাঁচের কিন্তু দেওয়া থাকে না। কিন্তু বাইরে যেহেতু গঙ্গার হাওয়া আদি বেশি, তো সেইখানে এটার প্রয়োজনীয়তাও বোধহয় হয়ে পড়ে, এই কারণেই বোধহয় ওটার ব্যবহার বেশি। কিন্তু যেটি জ্যোতি আমাদের সেখানে কিন্তু সেটাকে গার্ড দিয়ে ওভাবে কিন্তু করাটা সঠিক নয়, ওভাবে কিন্তু করাটা সঠিক না। অর্থাৎ দীপ একদম সরাসরি আমরা একদম দেবতার যে চক্ষু এবং হৃদয় হতে চক্ষু অবধি হচ্ছে উত্তোলিত ওইভাবে করব, যেরকম আরতির সিস্টেম রয়েছে সেদিকে হবে, এবং নিবেদনের সময়ও তাই রয়েছে, হৃদয় এবং চক্ষুটি কিন্তু উত্তোলিত করব। তো এটি কিন্তু দীপ শিখা একদম সরাসরি ওইরকম থাকবে, এটি কিন্তু সঠিক। তো আর দীপ নিবেদনের ক্ষেত্রে বলা হচ্ছে, গান্ধার্বতন্ত্রে যেমন এটি বিশেষ করে বলছে যে দীপ নিবেদনের ক্ষেত্রে যে দীপ নিবেদন হচ্ছে, দেবীকে যখন আমরা দীপ নিবেদন করব, তখন এক বাতির দীপ না নিবেদন করে বিষম সংখ্যার 3, 5, 7 এইরকম যদি আমরা বাতির প্রদীপগুলি নিবেদন করি, তাহলে কিন্তু সেগুলি খুব ভালো হয়, আরাত্রিকের ক্ষেত্রেও এরকম 5 পঞ্চপ্রদীপই অন্তত পক্ষে ব্যবহার করতেই হয়, পঞ্চপ্রদীপ, সপ্তপ্রদীপ, 11 প্রদীপও অনেক জায়গায় ব্যবহার হয়, একাদশ প্রদীপও কিন্তু ব্যবহার হয়। বেনারস আদির ওদিকে একাদশ প্রদীপে কিন্তু আরতি খুবই প্রচলিত আছে, তো করা যেতে পারে, যদি কারোর কাছে থেকে থাকে তো তিনি তা দিয়েও কিন্তু আরতি করতে পারেন। তো মূল কথা হচ্ছে যে ঘৃত প্রদীপ ব্যবহার হবে এবং তৈল প্রদীপ ব্যবহার হবে। ঘৃত প্রদীপ ব্যবহারের ক্ষেত্রে বলা হচ্ছে যে অশ্বমেধ যজ্ঞফল সমফল প্রাপ্ত হবে, এবং তৈল প্রদীপ যদি ব্যবহার করা হয় সেটি কিন্তু বাজপেয়ী যজ্ঞফল হচ্ছে প্রদান করবে। তো এইভাবে কিন্তু প্রদীপগুলি আমাদের মাকে প্রদান করতে হবে, অর্থাৎ মায়ের পুজোর সময় কিন্তু আমরা পেতলের বা রূপোর প্রদীপ আমরা ব্যবহার যাই করি, পেতলের প্রদীপের আমি কথাই বলবো, সাধারণভাবে সকলে সেটাই করবেন বেশি। পেতলের প্রদীপে ঘিয়ের বাতি অথবা হচ্ছে তিল তেল বা সর্ষের তেলের বাতি দিয়ে কিন্তু আমরা মাকে নিবেদন করব প্রদীপ আদি। এবং প্রদীপের মন্ত্রে বলা হচ্ছে যে অগ্নিজ্যোতি রবির জ্যোতি অগ্নিজ্যোতির রবির জ্যোতিশ্চন্দ্র জ্যোতি তথৈব চ জ্যোতিষামুত্তম দুর্গে দীপোয়ং প্রতিগৃহীতম, অর্থাৎ একই জ্যোতি সকলের মধ্যে, অগ্নির মধ্যেও যার, সূর্যের মধ্যেও তার, চন্দ্র, সকলের মধ্যে সেই একই জ্যোতি, সেই জ্যোতি দ্বারাই কিন্তু দেবীকে প্রদান করব, এবং আমরা বলবো যে আমাদের যত অন্ধকার আদি আছে সেগুলিকে যেন মা দূর করেন। তো প্রদীপটি কিন্তু ওই পিতলের প্রদীপের মধ্যে আমরা ঘি এবং তেল আদি প্রদীপ আমরা দীপমালা প্রজ্বলন আমরা করে পুজোর সময় যখন বাজার বিধি করছি তখনও কিন্তু এই দীপমালাই আমরা প্রদান করার চেষ্টা করব, এবং আরাত্রিক আদি যখন হচ্ছে তখন তো এইটাই ব্যবহার করা হবে। আর দেখুন, যারা সেচবাতিতে আরতি আদি করেন, আমি কিন্তু তাদের ভুল বা এরকম কিছু বলতে চাইছি না। বিষয়টা হচ্ছে যে জ্যোতির বিষয়টি, কর্পূরটির বিষয় একেবারেই ঠিক। যারা ওই কাচের ঘেরা কর্পূরে আরতি করেন, কর্পূরটি ধূপ, সেটার ক্ষেত্রে একেবারেই কিছু সমস্যা নয়। আপনারা ধুনুচি দেখবেন, ওটা একেবারেই ধুনুচির মতোই দেখতে আর কি, তো সেটা কিছু সমস্যা নয়। কিন্তু দ্বীপের ক্ষেত্রে আমি বলবো যে দ্বীপের ক্ষেত্রে সরাসরি যে জ্যোতির কন্ট্যাক্ট আর কি বলতে গেলে, অর্থাৎ সরাসরি সেই বিষয়টি যেন থাকে, এটাই বেশি ভালো হয় আর কি। তো এটাই হলো বিষয় যে আমাদের দীপমালা প্রদানের
দেবীকে দীপমালা প্রদানের ক্ষেত্রে এই ঘৃত প্রদীপ এবং তৈল প্রদীপ আদি আমরা দেবীকে প্রদান করব। এবং উপাচারের মধ্যে এবং হচ্ছে দীপ আরাধনায় যদি কেউ করতে চান, যদি কারোর কাছে সেই দ্বীপের পর্যাপ্ত ব্যবস্থা থাকে, বা যদি আপনার একের অধিকও পঞ্চপ্রদীপ থাকে, আপনি সেটি দিয়েও কিন্তু দীপ আরাধনায় করতে পারেন, কোনো সমস্যা নেই। 11 প্রদীপ, 9 প্রদীপ, 7 প্রদীপ, 5 প্রদীপ, এইভাবেই প্রধানত দীপমালা দ্বারা কিন্তু দীপ আরাধনায় আরাত্রিক হয়ে থাকে। তো দীপ আরাধনায় আরাত্রিক আপনারা যদি কেউ করতে চান তো এটি এইভাবে করতে পারেন। আর আরাত্রিকের সময় এবং যে পুজো নিবেদনের সময় কিন্তু ঘৃত প্রদীপ এবং তৈল প্রদীপে নিবেদন করতে হবে দেবীকে। তো এইটাই ছিল দুর্গাপুজোর দ্বীপ সম্পর্কিত বিষয়। মোটামুটি আপনারা হয়তো এই বিষয়গুলি শুনেছেন কম বেশি সবাই। তো যেহেতু আমাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তো দ্বীপ নিয়েও এই আলোচনাটি করা হলো। বিষয়টি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।